হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা পাঠ্য বই থেকে একটি কবিতা, অজিত দত্ত রচিত নোঙর। এই নোঙর কবিতাটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমাদের এর আগেও কিন্তু আমি 4খানা ক্লাস অলরেডি করিয়ে ফেলেছি। তোমাদের প্রত্যেকটা বিষয়ে সম্পর্কে তোমরা অবগত হয়ে যাও, তার কারণ কিন্তু তোমাদের ইউনিট টেস্টের জন্য, ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এটাই ছিল তোমাদের সিলেবাসের পাঠ্য বইয়ের লাস্ট কবিতা। তো আমি সেই কবিতাটাও আজকে আলোচনা করে দিচ্ছি, এবং এই প্রত্যেকটা কবিতা, গল্প, নাটক যে কটা বিষয় পড়ালাম তোমরা খুব ভালো করে রিভাইজ করো বারবার করে। এবং তোমাদের কিন্তু পরীক্ষার জন্য আমরা প্রথম মাসের মধ্যেই কিন্তু পুরো বিষয়টা পুরো ক্লিয়ার করে দিয়েছি। তো আজকে নোঙর নামক যে কবিতাটি রয়েছে সেই কবিতাটির উপস্থাপনা তোমাদের সামনে করব। আমি বলেছিলাম সবার প্রথমে তোমরা যে কোনো বিষয়কে পড়বে, বাংলার যে কোনো পাঠ্যকে পড়ো না কেন, সবার প্রথমে তোমরা সেই কবিতার নাম হোক, গল্পের নাম হোক, নাটকের নাম হোক, সেটা দেখে খাতায় একবার লিখো, না দেখে একবার লেখো, এবং তার সঙ্গে কবি, লেখক বা নাট্যকারের নাম অবশ্যই লেখো। যেগুলো বানান কিন্তু ভুল হলে পারে তোমাদের নাম্বারগুলো কাটা যাবে, সুতরাং এই বানানগুলো যেন ভুল না যায় এগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে? তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। এবং তোমাদের সবার প্রথমে কবিতাটি শুরু করার আগে তোমাদের উৎসের কথা বলবো, যে এই নোঙর যে কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেখান থেকে আমাদের প্রশ্ন আসে অনেক সময়। তো নোঙর কবিতাটি কবি অজিত দত্তের শেষ কাব্যগ্রন্থ সাদা মেঘ কালো পাহাড় থেকে কিন্তু সংকলিত হয়েছে। সাদা মেঘ কালো পাহাড় মনে রাখবে, লিখে রাখতে পারো। সাদা মেঘ কালো পাহাড় নামক যে কাব্যগ্রন্থ রয়েছে অজিত দত্তের, সেই কাব্যগ্রন্থ থেকে এটা কিন্তু সংকলিত হয়েছে। এবার কবিতার প্রতিটি লাইন তুলে তুলে তোমাদের সঙ্গে আলোচনা করব। একদম ছোট্ট একটি কবিতা, কিন্তু এই কবিতার বিষয়বস্তু কিন্তু অনেকটা খুব গভীরে প্রবেশ করতে হবে, তা না হলে কিন্তু এই বিষয়টা আমরা কিন্তু পারবো না করতে, ঠিক আছে? যেমন কি বলেছে, প্রথম দুটো লাইন দেখো কি বলছে, পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। আচ্ছা, আবারও বলছি, পাড়ি দিতে মানে কি, যাত্রা পথে। তো এখানে কবির যে যাত্রা পথে, কবি সিন্ধু পারে মানে অপর পারে যেতে চেয়েছেন, যে সিন্ধু নদ পার করে অপর পারে যেতে চেয়েছেন। বলছে পাড়ি দিতে দূর সিন্ধু পারে, মানে অনেক দূরে কবি আর কি তার যাত্রা শুরু করবেন, তিনি পাড়ি দেবেন। এবং সেখানে যেতে গিয়ে তিনি দেখতে পাচ্ছেন যে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। তট মানে কি, পারে। নোঙর হচ্ছে একটা লোহার শিকল, লোহার শেকল, এবং যেটা কি হয় নৌকা বা জাহাজগুলোকে পারে আটকে রাখে, একদম কাটা টাইপের থাকে। দেখবে আগেকার দিনে এখনো মানুষ ইউজ করে, দেখবে যাদের বাড়িতে কুয়ো আছে, সেই কুয়োতে অনেক সময় কি করে, বালতি পড়ে যায়। সেই বালতি পড়ে গেলে সেটাকে তোলার কারণে আমরা কাটার ইউজ করি। দেখবে কাটাগুলো এরকম ধরনের থাকে, বড়শির মতো, খানিকটা মাছ ধরার ক্ষেত্রে যে বড়শি ব্যবহার করা হয়, তো সেরকম কি করে পাড়ে ওই নোঙর দিয়ে কিন্তু আটকে রাখে। এবং ওই পাড়ে যদি একবার নোঙরটা পড়ে যায় তাহলে কিন্তু সেই নৌকো কিন্তু আগে যেতে পারে না। তাই বলছে পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। তো তটের কিনারে বলতে কি, পাড়ে, নদীর পাড়ে ওই নোঙর পড়ে আছে, যার জন্য নৌকো কিন্তু আগাচ্ছে না। তাই বলছে সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি। দাঁড় টানা কি, দাঁড় বলতে গেলে কি বোঝাচ্ছে, দাঁড় বলতে গেলে যে যে বইছাটা চালিয়ে চালিয়ে যে আগে যে নৌকাটাকে নিয়ে যাওয়া হয়, সেই নৌকাটাকে নিয়ে যাওয়াটা কিন্তু বৃথা হয়ে যাচ্ছে। তাই বলছে যে কবি অন্ধকারে কিন্তু কি যাত্রাপথ যাত্রা করেছেন, অর্থাৎ কোথায়, সিন্ধু পারে যাবেন বলে তিনি যাত্রা করেছেন। এবং সেই যাত্রা করার মুহূর্তে তিনি কিন্তু মিছে দাঁড় টেনে যাচ্ছেন, কিন্তু তিনি বুঝতে পারেননি যে কখন ওই নোঙর পারে আর কি তটের কিনারে পড়ে আছে। তাহলে কবির কিন্তু এই যে দাঁড় টানা, এটা কিন্তু একেবারে পুরোপুরি বৃথা হয়ে যাচ্ছে, বৃথা পরিশ্রম হয়ে যাচ্ছে। তো কি বলছে, জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। অর্থাৎ যে সমুদ্রের ঢেউগুলো, সেই ঢেউগুলো ফুলে ফেপে উঠছে, এবং তরির মাথা ঠুকে, তরি এখানে নৌকার কথা বোঝানো হয়েছে, সেই নৌকার মাথায় লেগে ধীরে ধীরে ওই যে ঢেউগুলো, সেই ঢেউগুলো পাড়ের দিকে ছুটে যাচ্ছে। ঢেউয়ের কাজ কি, পাড়ের দিকে ছুটে যাওয়া, সেই পাড়ের দিকে কিন্তু ছুটে যাচ্ছে। বলছে তার জোয়ারে এই ঢেউগুলো কিন্তু ওঠানামা করছে। হ্যাঁ, এবং কি বলছে, তারপরে ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। অর্থাৎ তারপরে দেখা যায় ভাটার শোষণ। ভাটাতে কি হয়, ভাটাতে কিন্তু নদীর জলটা কমে কিন্তু সমুদ্রে প্রবেশ করে, এবং জোয়ারে কি হয়, সমুদ্রে জলের পরিমাণটা বেড়ে যায়। তারপরে কি বলছে, যে জোয়ার ভাটায় বাধা, এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে।
তাহলে কি বলছে, এই জোয়ার ভাটার যে তালে তাল মিলিয়ে কিন্তু মানে এখানে তরি মানে নৌকাটা কিন্তু বাধা পড়ে আছে। তাহলে এখানে আমরা দেখবো যে এই কবিতার সঙ্গে এইটুকুর সঙ্গে আমরা এতটুকু আগে মানে বুঝে নেই, তারপরে আমরা বাকিটা বুঝবো। ঠিক আছে, বাকি যে আরেকটু কবিতাটা রয়েছে সেটাও আমরা বুঝবো। দেখো মানে আমাদের জীবন পথে আমাদেরকে কিন্তু প্রত্যেককে পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রমটা হতে হবে সঠিক পরিশ্রম। এখানে কিন্তু বৃথা পরিশ্রম হলে কিন্তু হবে না। অর্থাৎ আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে, ভালো কাজ করতে হবে, অর্থাৎ তোমাকে দেখে শুনে কিন্তু আগাতে হবে জীবন পথে। হ্যাঁ, তুমি যদি বৃথা পরিশ্রম করে যাও তাহলে কিন্তু তোমার দেখা যাচ্ছে খাটনি বা প্রচুর পরিশ্রম হয়ে যাবে, কিন্তু তার ফলাফল তুমি কিন্তু সেভাবে পাবে না। কিন্তু সঠিক জায়গায় সঠিক গাইডেন্স যদি তুমি পাও এবং তুমি যদি স্মার্ট ওয়ার্ক করো তাহলে দেখবে অল্প সময়ের মধ্যে তুমি যথেষ্ট ভালো ফলাফল করতে পারবে। তাহলে কবি এখানে লক্ষ্য করেননি যে তার যে নোঙর অর্থাৎ নৌকায় যে পাড়ে মানে বাধা পড়ে আছে পাড়ের মধ্যে নৌকাটা, তিনি কিন্তু লক্ষ্য করেননি, যার জন্য সারা রাত নিচে দাঁড় টেনে গেছেন। এবার জীবনে উত্থান পতন জোয়ার ভাটার সঙ্গে তুলনা করা হয়েছে, জীবনে উত্থান পতন আছে, তাহলে এই জোয়ার ভাটার কারণে কিন্তু বলছে স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, এবং জোয়ার ভাটা বাধা তটের মানে এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। তাহলে তুমি যতই আগানোর চেষ্টা করো না কেন, যদি জীবনে জড়তা থাকে তাহলে কিন্তু কখনোই কিন্তু তুমি কাজে বা সঠিক জায়গায় তুমি কিন্তু পৌঁছাতে পারবে না, তুমি কিন্তু সঠিক গন্তব্যস্থলে তুমি যেতে পারবে না। তাহলে জীবনের যে বাধা যে জিনিসগুলো রয়েছে সেই বাধা গণ্ডিটাকে তোমাকে আগে ভাঙতে হবে, এবং ভেঙে নিয়ে তবেই কিন্তু তুমি আগাতে পারবে। যেমন এখানে যদি কবি বুঝতে পারতো যে না তার বাণিজ্য তরী পারে বাধা পড়ে আছে, তবে কিন্তু কবি ওই নোঙরটাকে খুলে রেখে দিলে তবে কিন্তু সে অবশ্যই এগিয়ে যেতে পারতো। তাহলে কিন্তু এই কবি কিন্তু এই যে তরুণীর কাছে যেহেতু তোমার হচ্ছে বাণিজ্য তরী বাধা পড়ে আছে সে কিন্তু আগাতে পারছে না। তো বলছে যতই না দাঁড় টানি যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাধা তবু এ নৌকা চিরকাল। তাহলে আজকে যদি ওই নোঙরটা পড়ে যায়, নোঙরটা একটা বড়শির মতো আটকে ধরে থাকে, তো তাহলে তুমি কি সেই যতই আগানোর চেষ্টা করো না কেন আগাতে পারবে না। তাই বলছে কবি এখানে যতই না দাঁড় টানি যতই মাছ তুলে বাঁধি পাল, যতই পাল বাঁধুক আর যতই দাঁড় টানুক কিন্তু এই যে পরিশ্রমটা কিন্তু বৃথা হবে। এবার তোমাকে যদি যদি পাঠ্য বইটা না পড়িয়ে আমি যদি ডাইরেক্টলি প্রশ্ন উত্তর পড়াতে যাই, তখন কিন্তু তোমার যে বিষয়টা তুমি হয়তো কিছু প্রশ্নের উত্তর তুমি করতে পারবে কিন্তু মুখস্থ বিদ্যা করে আগানো যায় না। কিন্তু কবিতাটা যদি তুমি ভালো করে বোঝো এই নোংর কবিতাটা, তাহলে কিন্তু এখান থেকে বড় প্রশ্ন ছোট প্রশ্ন যাই আসুক না কেন তুমি কিন্তু খুব সুন্দরভাবে তার উত্তরগুলো দিতে পারবে। তারপরের লাইন কি বলেছে, নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। তো যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দ্বার টানা। তাহলে কি বলছে দেখো কথাগুলো, নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে ওঠে, মানে ভাবছি আমি চলছি, দাঁড় টানছে, জলের মধ্যে দাঁড় টানছে। তো কবি কিন্তু ভাবছে যে তিনি ছুটছেন, তিনি চলছেন। তো দেখো আমাদের জীবন পথেও কিন্তু আমরা চলতে থাকি, কিন্তু আমাদের গন্তব্যস্থলটা যদি সঠিকভাবে আমরা দিক নির্দেশ না করে যদি না এগিয়ে যাই, অর্থাৎ দেখবে যে তোমাদের এই যে নবম শ্রেণীতে তুমি পড়ছো, এই নবম শ্রেণীতে দেখবে প্রথমে তোমাকে বলছে যে তোমাকে নবনব সৃষ্টি বলছি, প্রথমে তোমার রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, তারপরে ধীবর বৃত্তান্ত, তারপরে ইলিয়াস রয়েছে, দাম রয়েছে আর নোংর রয়েছে। এই পাঁচটা বিষয়ের ওপরে তোমাকে বলছে পড়াশোনা করো প্রথম ইউনিট টেস্টের জন্য। এবং এই মানে পাঁচটা হচ্ছে পাঠ্য বইয়ের পড়া, যে সাহিত্য সঞ্চয়ন বলে যে পাঠটা রয়েছে সেখান থেকে তোমাদের বলছে যে এই পাঁচটা কবিতা গল্প এবং নাটক মিলে এই পাঁচটা টেক্সচুয়াল পড়ো, ভালো করে পড়ার পরে আমরা একটা তোমাকে টেস্ট পরীক্ষা নেব, যেটা ফার্স্ট ইউনিট টেস্ট নেব 40 নম্বরের ওপরে, এবং তার সঙ্গে কিছু গ্রামার এবং নির্মিতি পোর্শনও থাকবে, যেমন ভাব সম্প্রসারণ থাকবে, আমি তোমার যে ধ্বনি বর্ণের যে পাঠটা আছে সেটা দেখলাম, আরো কি কি যেন রয়েছে তোমাদের। তো সব মিলিয়ে 40 নম্বরের পরীক্ষা হবে। অর্থাৎ কি আমরা কতটা আগাতে পারলাম সেই জিনিসটা আমরা দেখছি, যে আমি ফার্স্ট ইউনিট টেস্ট দিলাম কত পেলাম, আমার কতটুকু পরিশ্রম সার্থক হলো। তো তুমি কিন্তু তোমার মধ্যে ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবা এই ফার্স্ট ইউনিট টেস্ট দেওয়ার পরে, তাই না? তাহলে এখানে বলছে কি যে নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে ওঠে,
স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। অর্থাৎ আমাকে জানতে হবে যে আমি কতটা গন্তব্য এগোতে পারলাম। তাহলে আজকে কবি সেই সময় জানার চেষ্টা করেনি, অন্ধকারে বুঝতে পারেনি যে নোংর পড়ে গেছে, সারা রাত নিচে দাঁড় টেনেছে। এখানে বলেছে কথাটা যে সারা রাত নিচে দাঁড় টানি, অর্থাৎ সারা রাত ধরে তিনি বিনা পরিশ্রম করে গেছেন, কিন্তু সেই পরিশ্রমের কিন্তু কোনো মূল্য তিনি কিন্তু পাননি। অর্থাৎ আমাদের পরিশ্রম করতে হবে ঠিকই, কিন্তু পরিশ্রমটা জেনে বুঝে করতে হবে যেন আমাদের পরিশ্রমটা কাজে লাগে। আমরা ফোর্স দেব, আমরা যে বল প্রয়োগ করছি, কোন জায়গাটায় আমরা বল প্রয়োগ করছি সেটা কিন্তু অবশ্যই আমাদের জানা প্রয়োজন। মিছে মিছে কাজ করলে কিন্তু কখনোই চলবে না। তারপরে কি বলছে, যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। তাহলে এই দাঁড় টানা কিন্তু বিরামহীন হলে চলবে না। বিরামহীন কেন বলছে? কারণ এখানে কোনো রেস্ট নেই, কন্টিনিউ কিন্তু তিনি কাজটা করে যাচ্ছেন। তারপরে বলছে যে তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। তাহলে এই জায়গাটায় যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি যে কবির এই যে এত ভারী পণ্য সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে, ভারী পণ্য নিয়ে পাড়ি দিচ্ছেন কোথায়? যে সপ্ত সিন্ধু পারে তিনি পাড়ি দিচ্ছেন এবং সারা রাত দাঁড় টানছেন, এবং দাঁড় টানার পরেও কিন্তু তিনি যেন তার কাছে বারবার ব্যর্থতাগুলো স্পষ্ট হয়ে উঠছে, তিনি কিন্তু সফলতা পাচ্ছেন না। তাহলে তাই বলছে যে তবু বিরামহীন এই অক্লান্ত দাঁড় টানা স্থবির শূন্যতায় পর্যবসিত হয়। কবির ভারী কবির তরি ভরা পণ্য, কবি সপ্ত সিন্ধু পারে পাড়ি দিতে উন্মুখ হয়ে রয়েছেন, কিন্তু ইচ্ছা শক্তির ইতি টেনে সারা রাত্রিব্যাপী নিছক দাঁড় টানার মধ্যেই জীবনের সমস্ত ব্যর্থতা কিন্তু জেগে ওঠে। তাহলে আমাদের পরিশ্রম করতে হবে সঠিক নিশানায়, সঠিক জায়গায়, সঠিক ক্ষেত্রে। তাহলে আমাদের সঠিক ক্ষেত্র ছাড়া অন্য কোনো ক্ষেত্রে যদি আমরা পরিশ্রম করি, তাহলে কিন্তু সেই পরিশ্রমটা কখনোই সফল হবে না। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো, সফল জায়গায় সফলভাবে পরিশ্রম করো, তবেই কিন্তু জীবনে সফলতা আসবে। এবং সফলতার একমাত্র চাবিকাঠি হচ্ছে তোমার পরিশ্রম। পরিশ্রম ভালোভাবে করবে, তুমি সফলতা পাবেই পাবে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। যারা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফার্স্ট টাইম আমাদের ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। আমি পরবর্তী ক্লাসে তোমাদের জন্য নিয়ে আসবো এখান থেকে এমসিকিউ, এসিকিউ, বড় প্রশ্ন, কোনগুলো গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়গুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য একদম ধারাবাহিকভাবে ক্লাসগুলো হবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখবে। এবং তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করবে, আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেই অ্যাপের থ্রুতেই কিন্তু তোমরা কোর্সগুলোকে পারচেস করতে পারবে। ডিটেলসে জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।